তিনটি দেশ নিয়ে ভ্লাদিমির পুতিন এবং রিসেপ তাইপ এরদোগানের আলোচনা। পরমাণু চুক্তির ব্যাপারে ইরানের সঙ্গে আলোচনায় যেতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। নারীর কাছ থেকে জরিমানার পরিবর্তে চুমু, বরখাস্ত পুলিশ। ইরান বিরোধী ডোনাল্ড ট্রাম্পের গুরুত্বপূর্ণ দুটি সিদ্ধান্ত বাতিল করেছেন জো বাইডেন। ভারতে কোকেন সহ বিজেপি নেতা পামেলা গ্রেপ্তার। এবার বাড়িতে কোরআন শিক্ষা দেওয়াতে সৌদিতে নারী গ্রেপ্তার। এইবার আতঙ্কে এরদোগান, বড়সড় হচ্ছে তুরস্ক বিরোধী জোট। ইয়েমেনে সৌদির পক্ষে যুদ্ধ করার ঘোষণা দিয়েছে দায়েশ। এবং সর্বশেষ থাকছে মিয়ানমারের অভ্যুত্থান, স্বার্থ উদ্ধারে চিন্তিত ভারত ও চীন। এদিকে ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, মার্কিন এক আধিপত্য নীতির মোকাবেলায় আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে ইউরোপীয় ইউনিয়নকে জোরদার ভূমিকা পালন করতে হবে। বহুপক্ষের কূটনীতিক তৎপরতায় 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতা রক্ষার ক্ষেত্রে একই ধরনের ভূমিকা পালন করতে হবে বলে তিনি মন্তব্য করেছেন। তিনি বলছেন, আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে ইউরোপীয় ইউনিয়নকে পরমাণু সমঝোতা রক্ষা করার ক্ষেত্রে সন্তোষজনক ভূমিকা পালন করতে হবে। এদিকে ইরানের বিরুদ্ধে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে যে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে তার মধ্যে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাতিল করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। আর এর পাশাপাশি তিনি ইরান ও পরমাণু সমঝোতার অন্য পক্ষগুলোর সঙ্গে এই ইস্যুতে আলোচনায় অংশ নেওয়ার প্রস্তাব দিয়েছেন। গত 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেওয়ার পর থেকে ইরান ইস্যুতে এই প্রথম জো বাইডেন ট্রাম্প প্রশাসনের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পরিবর্তন আনলেন। বাইডেন প্রশাসন জানাচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্পের আমলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে দেওয়া 3টি চিঠি প্রত্যাহার করেছে ওয়াশিংটন। আর এই 3টি চিঠির মাধ্যমে ট্রাম্প প্রশাসন জাতিসংঘকে জানিয়েছিল যে ইরানের বিরুদ্ধে জাতিসংঘের আগের নিষেধাজ্ঞা পুনর্বহাল করল আমেরিকা। আর মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া চিঠি বার্তা সংস্থা এপির হাতে পড়েছে। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এবার দারিদ্র্যপীড়িত ইয়েমেনের মাবির প্রদেশে সৌদি সমর্থিত ভাড়াটে সন্ত্রাসীদের পক্ষে যুদ্ধ করার ঘোষণা দিয়েছে। এক সংক্ষিপ্ত বিবৃতিতে দায়েশ বলছে, মাবির প্রদেশে হুতি আন্দোলন সমর্থিত বাহিনীর বিরুদ্ধে তারা অভিযান চালিয়েছে এবং এতে অনেক যোদ্ধা হতাহত হয়েছে। জানা গেছে, গত কয়েক সপ্তাহ ধরে মাবির প্রদেশে ইয়েমেনের জনপ্রিয় হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত বাহিনী এবং সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আর সেখানে সম্প্রতি হুতি যোদ্ধারা মাবির প্রদেশে সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত করার অভিযান জোরদার করেছে। নানা সংকটে থাকা 3 দেশের আঞ্চলিক ইস্যুতে আলোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। আর স্থানীয় সময় বৃহস্পতিবার ওই দুই বিশ্বনেতা টেলিফোনে আজারবাইজানের নাগর্নো কারাবাখ, সিরিয়া ও লিবিয়া নিয়ে আলোচনা করেছেন। আর এরদোগানের কার্যালয়ের বরাত দিয়ে এই খবর জানিয়েছে তুরস্কের অন্যতম জনপ্রিয় সংবাদ মাধ্যম ডেলি সাবা। খবরে বলা হয়েছে, আঙ্কারা ও মস্কোর মধ্যে পারস্পরিক সম্পর্ক আরো দৃঢ় করার বিষয়ে কথা হয়েছে। আর এই সময় আঞ্চলিক ইস্যুতেও তারা কথা বলেছেন। যুদ্ধবিরতিতে থাকা নাগর্নো কারাবাখের স্থিতিশীলতার প্রতি গুরুত্ব দিয়েছেন এরদোগান। সিরিয়ার গৃহযুদ্ধ কিভাবে সমাধান করা যায় এটি যথাশীঘ্রই সবাইকে বের করে দেওয়ার জন্য এরদোগান বিশেষ গুরুত্ব দিয়েছেন। এরদোগান বলেছেন, ওই এলাকায় শান্তি প্রতিষ্ঠা ও স্থিতিশীলতার জন্য কোনো সুযোগ বেহাত করা উচিত হবে না। এদিকে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের ঘটনায় আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় উঠল তাদের প্রতিবেশী দেশ ভারত এই বিষয়ে নীরব রয়েছে। তাদের চিন্তা মূলত বার্মায় ভারতের চলমান কালাদান মাল্টিমোডাম প্রকল্প নিয়ে। আর রাখাইনের ভেতর দিয়ে এই প্রকল্পের কাজ এগিয়ে নিতে চাচ্ছে ভারত। রাখাইন থেকে রোহিঙ্গা উৎখাতে মিয়ানমারের সেনাবাহিনীর অন্যতম একটি স্বার্থ ছিল ব্যবসা। রাখাইনে রয়েছে বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ। আর ওইসব অঞ্চল এখন বিনিয়োগের জন্য দেওয়া হয়েছে জাপানি ও চীনা বিনিয়োগকারীদের। আর কালাদান মাল্টিমোডাল প্রকল্পের মাধ্যমে ভারতও সেই ব্যবসায় ভাগ বসাতে চাইছে। তবে ভারতের জন্য উদ্বেগের বিষয় হচ্ছে, রোহিঙ্গা প্রশ্নে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি হওয়ায় এই প্রস্তাবে মিয়ানমার রাজি নাও হতে পারে। আর রোহিঙ্গা সমস্যার সমাধান হলে এই রুট বাংলাদেশের জন্য একটি সম্ভাবনার দ্বার খুলে দিতে পারত। বাংলাদেশও তার পণ্য নিয়ে সড়ক পথে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে যেতে পারত। মূলত রোহিঙ্গা সমস্যার সমাধান হলে বাংলাদেশ মিয়ানমার উভয় দেশই লাভবান হতো। মূলত মিয়ানমার সরকারের পরিবর্তনের সঙ্গে এই ব্যবসাগুলো জড়িত। অর্থাৎ চীন ও ভারতের স্বার্থ যখন বেশি, তখন দেশ দুটি মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক জান্তার সঙ্গে সম্পর্ক নষ্ট করবে না। আর এ বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, কালাদান প্রকল্পে এখন শেষ পর্যায়ের কাজ চলছে। আর মিয়ানমারে যাই ঘটুক না কেন, উন্নয়ন প্রকল্পগুলোতে তার কোনো প্রভাব পড়বে না বলেই ভারতের বিশ্বাস। নিজেদের স্বার্থ উদ্ধারে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে কাজ করতে ভারতের যে কোনো আপত্তি নেই, মূলত এটিই তার প্রমাণ।
তিনি বলেছেন, মিয়ানমারের ক্ষমতায় কারা আছে তার সঙ্গে কালাদানের কোনো সম্পর্ক নেই। আমরা খুবই আত্মবিশ্বাসী যে এই প্রকল্পের কাজ আমরা খুব দ্রুত শেষ করে ফেলব। কোরআন শরীফ শেখানোর কারণে সৌদি আরবের পবিত্র মক্কা নগরী থেকে আয়শা আল মুজাদিরি নামে এক নারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। সৌদি গোয়েন্দা সংস্থার 20 সদস্যের একটি দল এই নারীকে গ্রেপ্তার করে। মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়েছে, 65 বছর বয়সী মুহাজিরি সৌদির একজন প্রখ্যাত শিক্ষক। আর মুহাজিরির সঙ্গে আটক আরেকজনের বয়স 80। অন্য নারীর বিষয়ে তার পরিবার কোনো তথ্য দিতে রাজি হয়নি। জানা গেছে জেদ্দার কাছে দাবান কারাগারে তাকে রাখা হয়েছে। আর মুহাজিরিকে আটকের পর তার সন্তানেরা গ্রেপ্তারের কারণ জানতে চাইলে তাদের গ্রেপ্তারের হুমকি দিয়েছে পুলিশ। সৌদি আরবের বিভিন্ন বিষয়ে সরকারের সমালোচনা করার কারণে গত কয়েক বছরে বেশ কয়েকজন আলেম ও সমালোচককে গ্রেপ্তার করা হয়েছে। আর এর মধ্যে বেশ কয়েকজন নারী মানবাধিকার কর্মী রয়েছেন। করোনা মহামারীর আইন অমান্য করায় এক নারীর কাছে জরিমানার পরিবর্তে চুমু নিয়ে চাকরি হারিয়েছেন এক পুলিশ। সম্প্রতি এই ঘটনা ঘটে পেরুর রাজধানী লিমাতে। আর ভিডিও ফুটেজে এর সত্যতা পাওয়া যায় ওই পুলিশকে শাস্তিস্বরূপ সামরিক বরখাস্ত করা হয়েছে। জানা গেছে করোনার বিধিনিষেধ অমান্য করায় ওই নারীকে পুলিশ ডেকে পাঠায়। পরে ওই নারী জরিমানার পরিবর্তে চুমু দেওয়ার প্রস্তাব দেয়। আর পুলিশও তাতেই রাজি হয়। আর এই ভিডিও ফুটেজ সংবাদ মাধ্যমের হাতে পৌঁছালে এটি নিয়ে হইচই শুরু হয়েছে। আর এরপর সমালোচনার মুখে সেই পুলিশকে বরখাস্ত করা হয়েছে। এদিকে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ক্ষমতাসীন বিজেপির যুব মোর্চার নেত্রী পামেলা গোস্বামীকে কোকেন সহ গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। শুক্রবার বিকেলে ওই বিজেপি নেত্রীকে কলকাতার নিউ আলিপুর এলাকা থেকে কয়েক লক্ষ টাকার মাদক সহ গ্রেপ্তার করা হয়েছে। আর তার সঙ্গে আরও গ্রেপ্তার করা হয়েছে বিজেপি নেতা প্রবীর দেকে। তারা দুজনেই এক গাড়িতে করে যাচ্ছিলেন বলে পুলিশ জানিয়েছে। এদিকে পুলিশ দাবি করেছে এই মাদকের বাজার দর প্রায় কয়েক লক্ষ টাকা। ভারতে কিছুদিন আগে 2টি যৌন নির্যাতনের মামলায় তার রায় দিয়ে বিতর্ক দেখা দিয়েছিল। এবার বম্বে হাইকোর্টে সেই অতিরিক্ত বিচারপতি পুষ্পাবী গাঙ্গুলিকে এই রায়ের প্রতিবাদে 150টি কন্ডোম পাঠালেন গুজরাটের এক নারী। পাশাপাশি এই বিচারপতিকে সাসপেন্ড করে দেওয়ার দাবি তুলেছেন তিনি। আর সম্প্রতি বম্বে হাইকোর্টের ওই রায়ের পর ক্ষোভ প্রকাশ করেছেন ওই নারী। সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমি অবিচার সহ্য করতে পারি না। আমার দাবি এই বিচারপতিকে সাসপেন্ড করে দেওয়া উচিত। তার কাছে একটি নাবালিকা বিচার পেল না। তিনি আরো বলেছেন, আমার মনে হয় একজন নারী হিসাবে আমি কোনো ভুল করিনি। আর এই জন্য আমার মধ্যে কোনো অপরাধ বোধ নেই। আর এর আগে একটি যৌন নিগ্রহের মামলায় এই বিচারপতি জানিয়েছিলেন যে পোশাকের উপর নাবালিকার স্তনে হাত দিলে পস্কো আইনের আওতায় তা যৌন নিগ্রহ হিসেবে গ্রাহ্য হবে না। শুধুমাত্র ত্বকের সঙ্গে ত্বকের স্পর্শ হলে তবে সেটি যৌন নিগ্রহ হিসেবে প্রমাণিত হবে। পরে অবশ্য সেই রায়ে স্থগিত আদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিশ্বে প্রথমবারের মতো করোনার ওষুধ তৈরির দাবি করেছেন বাবা রামদেব। তার সংস্থা পতঞ্জলির তৈরি কর্নেল ওষুধকে ভারতের আয়ুষ মন্ত্রণালয় ছাড়পত্র দিয়েছে বলে তিনি দাবি করেছেন। আর রামদেবের এমন দাবি নিয়ে দেশটিতে শুরু হয়েছে বিতর্ক। বাবা রামদেব দাবি করেছেন তিনি করোনার ওষুধ তৈরি করে ফেলেছেন। আর তার নাম হলো করোনেল। আর এই ওষুধের ক্লিনিক্যাল ট্রায়ালও হয়েছে। আর সেখানে 100% ইতিবাচক ফল পাওয়া গেছে। আর ভারতের কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রণালয় এই ওষুধ ব্যবহারের ছাড়পত্র দিয়েছে। রামদেব আরও দাবি করেছেন তাদের এই করোনার ওষুধ গবেষণা ভিত্তিক, তথ্য প্রমাণ ভিত্তিক এবং অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি করা হয়েছে। যত প্রোটোকল, যত মাপদণ্ড আছে সব মানা হয়েছে। তবে অনেক চিকিৎসক করোনার ওষুধ নিয়ে রামদেবের দাবি মানতে চাচ্ছেন না। একজন ফুসফুসের বিশেষজ্ঞ বলছেন, এই ধরনের ওষুধ বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে প্রশ্নচিহ্ন থেকে যায়। তুলসী, মধু, ত্রিপলার মতো জিনিসের মধ্যে রোগ প্রতিরোধের কিছু ক্ষমতা আছে। তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা বাড়ানো যায়। এই জিনিসগুলো আমরা নিজেরাও ব্যবহার করি। কিন্তু করোনার ওষুধ মানে তো প্রতিরোধ ক্ষমতা বাড়ানো নয়, রোগের প্রতিকার করতে হবে। রামদেব এর আগেও ক্যান্সার সারানোর দাবি করেছিলেন। আর এই দিন তিনি ডায়াবেটিস সহ নানা ধরনের রোগ সারানোর দাবি করেছেন। আর রামদেবের এমন আচরণে বিভিন্ন জায়গায় হাসির পাত্র হয়ে পড়েছেন তিনি।